এখন আমি পড়াবো নেম রিঅ্যাকশন। এটা যথেষ্ট জটিল এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়বস্তু তোমাকে মুখস্থ করতে হবে। প্রথমে টানা মুখস্থ করো, তারপর সৃজনশীল কি হবে পরে স্টেপে দেখাবো। আপাতত মুখস্থ করবা। নেম রিঅ্যাকশন মানে একটা নামে একটা বিক্রিয়া। নেম রিঅ্যাকশন মানে নামে বিক্রিয়া। যেমন হফম্যান আবিষ্কার করছে হফম্যান বিক্রিয়া, উডস আবিষ্কার করছে উডস বিক্রিয়া, সেইজেফ আবিষ্কার করছে সেইজ যে বিক্রিয়া। এই বিভিন্ন বিক্রিয়া বিভিন্ন বিজ্ঞানী আবিষ্কার করছে, আবিষ্কারকের বিজ্ঞানীর নাম অনুসারে এই রিঅ্যাকশন গুলো নেম রিঅ্যাকশন। এমন নেম রিঅ্যাকশন আছে এখানে বেশ কয়েকটাই, যে একটা রিঅ্যাকশন আবিষ্কার করে সে ব্যক্তি নোবেল প্রাইজ পেয়েছে। বুঝছো? এই সেই নেম রিঅ্যাকশন গুলো পড়াচ্ছি আমি, শীট পাঠাবো, শীটে অলরেডি দেওয়া আছে, গ্রুপেও পাঠাবো। তোমরা একেবারে টানা মুখস্থ করে ফেলবা, না বুঝলে তো আমি আবার বুঝাবো। কিন্তু ইহার আর সলভ ক্লাস দেওয়া হবে না, কারণ বিষয় মুখস্থর বিষয়। সলভ ক্লাস দেওয়া হবে না, ডেইলিটা পরের দিন বলবা, মানে আজকে যা পড়াবো আগামী ক্লাসে বলবা না বুঝলে। পরে আর সলভ ক্লাস হবে না, যেদিন শেষ সেদিন পরীক্ষা। এবং বেশ শক্ত বিষয়, এবং বেশ অ্যাডমিশন টেস্টের জন্য, বোর্ডের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট বিষয়, খুবই ইম্পর্টেন্ট। নেম রিঅ্যাকশন আমি আলোচনা করতেছি। প্রথমে আলোচনা করব হফম্যান ডিগ্রেডেশন এর বাংলা নাম হলো ক্ষুদ্রাংশকরণ। ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া আমাদের আলোচ্য বিষয়। এইভাবে আবিষ্কারকের নেম অনুসারে রিঅ্যাকশন, তাই এর নাম নেম রিঅ্যাকশন। হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া আমাদের আলোচ্য বিষয়। ডিগ্রেডেশন এর বাংলা নামই হলো ক্ষুদ্রাংশকরণ। ভালো করে দেখো, অ্যামাইড এটা অ্যামাইড যৌগ, কিন্তু এই অ্যামাইডকে ব্রোমিন আর কস্টিক পটাশের সাথে যদি উত্তপ্ত করা হয়, তাহলে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। বলতে পারে স্যার প্রাইমারি অ্যামিন কি করে বুঝলাম? অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা অ্যালকাইল আসছে, এটা প্রাইমারি অ্যামিন। আর বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয় পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম কার্বনেট আর পানি। যদি তুমি সমতা করতে চাও তাহলে এখানে একটা 4 লিখবা, এই টু সমতা না করলেও চলবে, বিক্রিয়ার সমতা আবশ্যক না। তাহলে দেখো সবাই, আমাদের আলোচ্য বিষয় হলো হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি দেখো, অ্যামাইডকে বলতে পারে স্যার আরটা কি, আর অ্যালকাইল মূলক। অ্যামাইডকে ব্রোমিন আর কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। এই প্রাইমারি অ্যামিন উৎপাদনের এই বিক্রিয়াকেই আবিষ্কারকের নাম অনুসারে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বলা হয়। এক্ষেত্রে
অ্যামাইডের চেয়ে উৎপন্ন অ্যামিনে এক কম কার্বন থাকে, তাই এই বিক্রিয়ার নাম হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন। বলতে পারে স্যার এক কার্বন গেল কোথায়? এই কার্বনটা কার্বনেটের মধ্যে চলে গেল। আবার বলছি, অ্যামাইডকে ব্রোমিন আর কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলা হয়। ক্ষুদ্রাংশকরণ নাম হয়েছে কেন দেখো, অ্যামাইডে যে কয় কার্বন উৎপন্ন অ্যামিনে তার চেয়ে এক কম কার্বন থাকে, কার্বন কমে যায়, তাই নাম ক্ষুদ্রাংশকরণ, ইংরেজি নাম হলো ডিগ্রেডেশন। কার্বন কমে যায় কোথায়? কার্বনেটের মধ্যে চলে যায়। আর প্রাইমারি অ্যামিন কি করে বুঝলাম? অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে যদি একটা অ্যালকাইল মূলক আসে তাহলে এটাকে প্রাইমারি অ্যামিন বলা হয়। আবার বলছি, ফাইনালি মুখস্থ করো। অ্যামাইডকে ব্রোমিন আর কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। এই প্রাইমারি অ্যামিন উৎপাদনের এই বিক্রিয়াকেই বলা হয় হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এক্ষেত্রে অ্যামাইডে যে কয় কার্বন, অ্যামিনে তার চেয়ে এক কম কার্বন থাকে, তাই এই বিক্রিয়ার নাম হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা ইংরেজি নাম ডিগ্রেডেশন। এখন দেখো উদাহরণ দেখো। অ্যামাইড হিসাবে 2 কার্বন বিশিষ্ট অ্যামাইড ইথানামাইড যদি নাও তাহলে উৎপন্ন হবে মিথাইল অ্যামিন। এবার যে কোনো অ্যালকাইল মূলকের সাপেক্ষে তো আসবে, আর দিয়ে আসবে না প্রশ্ন। অ্যালকাইল মূলকের সাপেক্ষে অ্যালকাইল মিথাইল থাকতে পারে, ইথাইল থাকতে পারে, যার সাপেক্ষে আসবে তার সাপেক্ষে লিখবা। তাহলে এটা কি? অ্যামাইড। কয় কার্বনের? 2 কার্বনের ইথানামাইড। ইথানামাইডকে ব্রোমিন আর কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে মিথাইল অ্যামিন উৎপন্ন হয়, অর্থাৎ প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। প্রাইমারি অ্যামিন কি করে বুঝলাম? অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা অ্যালকাইল আসলেই সেটাকে প্রাইমারি অ্যামিন বলা হয়। অনুরূপভাবে দুই কার্বন অ্যামাইড কি? ইথানামাইড। ভুল বললাম, 3 কার্বন অ্যামাইড হলো প্রোপানামাইড। যদি নাও তাহলে এটা উৎপন্ন হবে। এখন দেখো, প্রোপানামাইডকে ব্রোমিন আর কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে ইথাইল অ্যামিন উৎপন্ন হয়। এবং প্রতি ক্ষেত্রে বিক্রিয়ায় কিন্তু অ্যামাইডে যে কয় কার্বন, অ্যামিনে তার চেয়ে এক কম কার্বন থাকে। এই জন্যই নাম হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন। দেখো, অ্যামাইডে কয় কার্বন? 3 কার্বন। অ্যামিনে কয় কার্বন? 2 কার্বন। তাহলে আবার বলছি দেখো, প্রোপানামাইডকে ব্রোমিন আর কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে ইথাইল অ্যামিন উৎপন্ন হয়, অর্থাৎ প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। এখন তোমরা বলতে পারো স্যার বাকি আরো অনেক জিনিস উৎপন্ন হয়েছে, এগুলোর কথা কেন বললেন না? এখানে তো জৈব রসায়ন, জৈব যৌগ যেটা প্রধান উৎপাদ তার কথাই বিবরণে বলতে হবে। বিবরণ বলার সময় প্রধান উৎপাদের সম্পর্কেই বলতে হবে। আর সহ উৎপাদ বা বাই প্রোডাক্টের কথা বিবরণ বলার সময় বলার দরকার নাই, কিন্তু বিক্রিয়ার সময় সবগুলোকেই লিখতে হবে। মনে যেন থাকে মেইন প্রোডাক্ট যে জৈব যৌগ সেটাকেই লিখতে হবে। মেইন প্রোডাক্ট মানে প্রধান উৎপাদ, তার কথাই বিবরণে লিখতে হবে। কিন্তু বিক্রিয়া লেখার সময় সবগুলোকেই লিখতে হবে, কোনো বাদ দেওয়া যাবে না। মেইন প্রোডাক্ট, বাই প্রোডাক্ট সব লিখতে হবে। এখন দেখো, এটারও কিন্তু শীট দেওয়া আছে, শীট ধরে পড়ে মুখস্থ করবা। আবার গ্রুপেও পাঠাবো আমি। এটা হলো বেনজামাইড। বেনজিন বলা অ্যামাইড থাকলে কি বেনজামাইড, তাহলে উৎপন্ন হবে ফিনাইলেমিন বা অ্যানিলিন।
এটাও প্রাইমারি এমিন। কি করে বুঝলাম? অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা বেনজিন চক্র আসছে, এটাও প্রাইমারি এমিন। তাহলে দেখো বেনজামাইটকে ব্রোমিন আর কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে ফিনাইল এমিন উৎপন্ন হয়। এক্ষেত্রে অ্যামাইডে যে কয় কার্বন, অ্যামিনে তার চেয়ে এক কম কার্বন থাকে। প্রতি ক্ষেত্রে কিন্তু তাই, এই এক কার্বন কমে, তাই এর নাম হপম্যান ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন। এরপর হ্যালোফর্ম বিক্রিয়া। আমাদের আলোচ্য বিষয় হলো হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম কোনো বিজ্ঞানীর নাম না, উৎপাদিত যৌগ। উৎপাদিত যৌগ হ্যালোফর্ম, উৎপাদিত যৌগের নাম অনুসারে এর নাম হয়েছে হ্যালোফর্ম বিক্রিয়া। মিথেন, মিথেনের তো চারটা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেনের তিনটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে তিনটা ফ্লোরিন আসলে ফ্লোরোফর্ম, তিনটা ক্লোরিন আসলে ক্লোরোফর্ম, তিনটা ব্রোমিন আসলে ব্রোমোফর্ম, আয়োডিন আসলে আয়োডোফর্ম। এইভাবে দেখো আরেকবার, মিথেনের চারটা হাইড্রোজেনের তিনটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে তিনটা ফ্লোরিন আসলে ফ্লোরোফর্ম, ক্লোরিন আসলে ক্লোরোফর্ম, ব্রোমিন আসলে ব্রোমোফর্ম, আয়োডিন আসলে আয়োডোফর্ম। এদেরকে একত্রে বলা হয় হ্যালোফর্ম। হ্যালোফর্মকে আবার এইভাবে লেখা যায়, হ্যালোজেন তো CH(X3), এক্স মানে কি, যে কোনো হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যালোফর্মকে সংক্ষেপে এইভাবে লেখা হয়। এই হ্যালোফর্ম বিক্রিয়া দেখো, যে সমস্ত যৌগে সরাসরি মিথাইল কার্বনিল মূলক বিদ্যমান আছে তারা হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। এছাড়া যে সমস্ত অ্যালকোহল বিক্রিয়াকালীন অবস্থায় জারণের পর মিথাইল কার্বনিল মূলকে পরিণত হয় তারাও হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। দেখো জায়মান অক্সিজেন দ্বারা জারণ করা হচ্ছে, জারণ করার ফলে এটি মিথাইল কার্বনিল মূলকে পরিণত হচ্ছে। এই একটা অ্যালকোহল দেখো, এটাকেও যদি জারণ করো, জার্মান অক্সিজেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে অক্সিজেন মানে জার্মান অক্সিজেন, সদ্যজাত বা সদ্য প্রস্তুত অক্সিজেনকে বলা জার্মান অক্সিজেন। তাহলে দেখো আবার শুরু থেকে বলছি, যে সমস্ত যৌগে সরাসরি মিথাইল কার্বনিল মূলক বিদ্যমান আছে তারা, অথবা যে সমস্ত অ্যালকোহলকে বিক্রিয়াকালীন অবস্থায় জারণের পর মিথাইল কার্বনিল মূলকে পরিণত হয়, যে সমস্ত অ্যালকোহলকে বিক্রিয়াকালীন অবস্থায় জারণের পর মিথাইল কার্বনিল মূলকে পরিণত হয় তারা, এরা সবাই হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। এই সমস্ত যৌগকে উপযুক্ত ক্ষার আর হ্যালোজেনের সাথে যদি উত্তপ্ত করা হয় তাহলে এই হ্যালোফর্ম গঠিত হবে। আর বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ, এই মিথানোয়িক অ্যাসিড, অ্যাসিডের হাইড্রোজেন, হাইড্রোজেন প্রতিস্থাপন করে ধাতু আসলে কি লবণ বলা হয়। সোডিয়াম মিথানয়েড লবণ, সোডিয়াম হ্যালাইড আর পানি। তাহলে দেখো একটু জটিল বিষয়, ভালো করে দেখো, আমি আরো দুইবার করে বলবো, তুমি প্রয়োজনে রেকর্ড চালিয়ে চালিয়ে এটা পড়বা।
মোটেও সহজ বিষয় না, এটা পড়বা, রেকর্ড চালিয়ে চালিয়ে দেখে দেখে পড়বা। দেখো হ্যালোফর্ম বিক্রিয়া বলছি আবার শুরু থেকে। এই বিক্রিয়া হ্যালোফর্ম গঠিত হয়, তাই এই বিক্রিয়ার নাম হ্যালোফর্ম বিক্রিয়া। মিথেনের 4টা হাইড্রোজেনের 3টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে 3টা ফ্লোরিন আসলে ফ্লোরোফর্ম, ক্লোরিন আসলে ক্লোরোফর্ম, ব্রোমিন আসলে ব্রোমোফর্ম, আয়োডিন আসলে আয়োডোফর্ম, এদেরকে একত্রে বলা হয় হ্যালোফর্ম। হ্যালোফর্ম গঠিত হয়, তাই বিক্রিয়ার নাম হ্যালোফর্ম বিক্রিয়া। তাহলে দেখো সবাই, যে সমস্ত যৌগে সরাসরি মিথাইল কার্বনিল মূলক বিদ্যমান আছে তারা, এছাড়া যে সমস্ত অ্যালকোহল বিক্রিয়াকালীন অবস্থায় জারণের পর মিথাইল কার্বনিল মূলকে পরিণত হয়, বিক্রিয়াকালীন অবস্থায় জারণের পর মিথাইল কার্বনিল মূলকে পরিণত হয়, এরা সবাই হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। এ সমস্ত যৌগদেরকে উপযুক্ত ক্ষার আর হ্যালোজেনের সাথে উত্তপ্ত করলেই হ্যালোফর্ম উৎপন্ন হবে। হ্যালোফর্ম উৎপন্ন হয়, তাই এই বিক্রিয়ার নাম হ্যালোফর্ম বিক্রিয়া। আবার বলছি, ভালো করে দেখো, ভালো করে শোনো, সবাই ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের আলোচ্য বিক্রিয়া হলো হ্যালোফর্ম বিক্রিয়া। মিথেনের 4টা হাইড্রোজেনের 3টা হাইড্রোজেন প্রতিস্থাপন করে 3টা ফ্লোরিন আসলে ফ্লোরোফর্ম, ক্লোরিন আসলে ক্লোরোফর্ম, ব্রোমিন আসলে ব্রোমোফর্ম, আয়োডিন আসলে আয়োডোফর্ম, এদেরকে একত্রে বলা হয় হ্যালোফর্ম। যে সমস্ত যৌগে সরাসরি মিথাইল কার্বনিল মূলক বিদ্যমান আছে তারা হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। অথবা যে সমস্ত অ্যালকোহল বিক্রিয়াকালীন অবস্থায় জারণের পর মিথাইল কার্বনিল মূলকে পরিণত হয় তারাও হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। যে সমস্ত অ্যালকোহল বিক্রিয়াকালীন অবস্থায় জারণের পর মিথাইল কার্বনিল মূলকে পরিণত হয় তারাও হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। এই সমস্ত যৌগদের উপযুক্ত ক্ষার আর হ্যালোজেনের সাথে উত্তপ্ত করলে হ্যালোফর্ম উৎপন্ন হয়। হ্যালোফর্ম উৎপন্ন হয়, তাই এই বিক্রিয়ার নাম হ্যালোফর্ম বিক্রিয়া। আর এক্ষেত্রে হ্যালোজেন হিসাবে তুমি যে হ্যালোজেন নেবা সেই হ্যালোফর্ম উৎপন্ন হবে। হ্যালোজেন হিসাবে তুমি যদি ক্লোরিন নাও তাহলে উৎপন্ন হবে ক্লোরোফর্ম আর সোডিয়াম ক্লোরাইড। হ্যালোজেন হিসাবে যদি তুমি আয়োডিন নাও তাহলে উৎপন্ন হবে আয়োডোফর্ম আর সোডিয়াম আয়োডাইড। হ্যালোজেন হিসেবে তুমি যদি ব্রোমিন নাও তাহলে উৎপন্ন হবে ব্রোমোফর্ম আর সোডিয়াম ব্রোমাইড। আর সমতা করতে চাইলে এখানে একটা টু লেখো, দেখো সমতা হয়ে যাবে। তাহলে সমতা না করলেও চলবে, বিক্রিয়া লেখাই টাফ। তাহলে ফাইনালি আরেকবার বলি, হ্যালোফর্ম বিষয়টা তো বুঝছো সবাই। হ্যালোফর্ম বিক্রিয়াটা দেখো, যে সমস্ত যৌগে সরাসরি মিথাইল কার্বনিল মূলক বিদ্যমান আছে তারা, অথবা যে সমস্ত অ্যালকোহল বিক্রিয়াকালীন অবস্থায় জারণের পর মিথাইল কার্বনিল মূলকে পরিণত হয় তারা, যে সমস্ত অ্যালকোহল বিক্রিয়াকালীন অবস্থায় জারণের পর মিথাইল কার্বনিল মূলকে পরিণত হয় তারা, এরা সবাই উপযুক্ত ক্ষার আর হ্যালোজেনের সাথে উত্তপ্ত অবস্থায় হ্যালোফর্ম গঠন করে। হ্যালোফর্ম গঠন করে, তাই এই বিক্রিয়ার নাম হ্যালোফর্ম বিক্রিয়া। আর এগুলো তোমাদের শীটে সিরিয়ালি দেওয়া আছে, শীট ধরে পড়ে নেবা। আরো দুই একটা পড়াই, দাঁড়াও অপেক্ষা করো। এটা প্রাইমারি এমিন শনাক্তকরণ বা কার্বিল এমিন পরীক্ষা পড়াচ্ছি। প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ।
অ্যামিন শনাক্তকরণ বা কার্বিল অ্যামিন পরীক্ষা। প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ বা কার্বিল অ্যামিন পরীক্ষা দেখো। আর হলো এলিফেটিক আর এ আর কিন্তু অ্যারোমেটিক। অ্যারোমেটিক মানে বেনজিন চক্র, আর এলিফেটিক হলো মিথাইল ইথাইল ইত্যাদি। আর মিথাইল ইথাইল ইত্যাদি মূলক থাকলে এলিফেটিক মূলক, আর বেনজিন চক্র থাকলে অ্যারোমেটিক মূলক। এই এলিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনকে, প্রাইমারি অ্যামিন কি করে বুঝলাম? অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা অ্যালকাইল বা অ্যারাইলে আসলেই প্রাইমারি অ্যামিন বলা হয়। এলিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনকে ক্লোরোফর্ম আর অ্যালকোহলীয় কস্টিক পটাশ, অ্যালকোহলীয় কস্টিক পটাশ, কস্টিক পটাশ মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড। পানিতে মিশানো থাকলে অ্যাকোয়া লেখা হয়, আর অ্যালকোহলে মিশানো থাকলে কিন্তু অ্যালকোহলীয় লেখা হয়, এএলসি। যদি পানিতে থাকতো তাহলে কিন্তু অ্যাকোয়া লিখতাম, এখানে অ্যালকোহলে মিশানো আছে তাই অ্যালকোহলীয় লেখা হয়েছে। এই অ্যালকোহলীয় কি? কস্টিক পটাশ। এই তিনটার মিশ্রণকে উত্তপ্ত করবা, উত্তপ্ত করলেই তীব্র গন্ধযুক্ত আইসোসায়ানাইড বা কার্বিল অ্যামিন উৎপন্ন হবে। আর তীব্র গন্ধ নাকে গেলেই তুমি বুঝবা প্রাইমারি অ্যামিন উপস্থিত আছে। এটা তীব্র গন্ধযুক্ত উপাদান। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে পটাশিয়াম ক্লোরাইড আর পানি। বাই প্রোডাক্টের কথা তো আর বিবরণে বলা লাগবে না। সমতা করতে চাইলে এখানে একটা 3 লেখো, এই 3 আর এই 3 সমতা হয়ে আছে। দেখো, সমতা করার প্রয়োজন নাই, যদি পারো তো ভালো কথা, না পারলেও সমস্যা নেই। তাহলে দেখো সবাই, এলিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনকে ক্লোরোফর্ম ও অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে তীব্র গন্ধযুক্ত এলিফেটিক বা অ্যারোমেটিক আইসোসায়ানাইড বা কার্বিল অ্যামিন উৎপন্ন হয়। আর এই তীব্র গন্ধ নাকে গেলেই বোঝা যায় যে প্রাইমারি অ্যামিন উপস্থিত আছে, কারণ প্রাইমারি অ্যামিন থাকলেই তীব্র গন্ধযুক্ত পদার্থ তৈরি হবে, নচেত হবে না। আবার বলছি, এলিফেটিক তো জানো অ্যালকাইল মূলক, মিথাইল ইথাইল প্রোপাইল বিউটাইল ইত্যাদি অ্যালকাইল মূলক, আর অ্যারোমেটিক হলো বেনজিন চক্র। এই এলিফেটিক অ্যারোমেটিক নিয়ে পরে আমরা ডিটেইল শিখবো, আপাতত সংক্ষেপে এটুক জানলেই চলবে। এলিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনকে, প্রাইমারি অ্যামিন কি করে বুঝলাম? অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা অ্যালকাইল বা অ্যারাইল মূলক আসলেই সেটাকে বলা হয় প্রাইমারি অ্যামিন। তাহলে এলিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনকে ক্লোরোফর্ম ও অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে তীব্র গন্ধযুক্ত এলিফেটিক বা অ্যারোমেটিক আইসোসায়ানাইড বা কার্বিল অ্যামিন উৎপন্ন হয়। আর এই তীব্র গন্ধ নাকে গেলেই বোঝা যায় প্রাইমারি অ্যামিন উপস্থিত আছে। তাহলে এটা প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ। আবার বলছি, মুখস্থ করো সবাই। এলিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনকে ক্লোরোফর্ম ও অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে তীব্র গন্ধযুক্ত এলিফেটিক বা অ্যারোমেটিক আইসোসায়ানাইড বা কার্বিল অ্যামিন উৎপন্ন হয়। এই তীব্র গন্ধ নাকে গেলেই বোঝা যায় প্রাইমারি অ্যামিন উপস্থিত আছে। তাহলে এই তীব্র গন্ধ দ্বারা প্রাইমারি অ্যামিনের শনাক্তকরণ করা যায়। আবার বলি, এলিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনকে ক্লোরোফর্ম ও অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে
তীব্র গন্ধযুক্ত এলিফ্যাটিক বা অ্যারোমেটিক আইসোসায়ানাইড বা কার্বিলামিন উৎপন্ন হয়। এই তীব্র গন্ধ নাকে গেলেই বোঝা যায় প্রাইমারি অ্যামিন উপস্থিত আছে। এক্ষেত্রে উদাহরণ দেখো, যদি মিথাইল অ্যামিন নাও, এই মিথাইল অ্যামিনকে ক্লোরোফর্ম আর অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করো, তাহলে উৎপন্ন হবে মিথাইল আইসোসায়ানাইড এর তীব্র গন্ধযুক্ত উপাদান। এটার নাম মিথাইল আইসোসায়ানাইড বা মিথাইল কার্বিলামিন। এই মূলকটার নাম কিন্তু আইসোসায়ানাইড বা কার্বিলামিন। তাহলে আবার বলছি, মিথাইল অ্যামিনকে ক্লোরোফর্ম ও অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে তীব্র গন্ধযুক্ত মিথাইল আইসোসায়ানাইড বা মিথাইল কার্বিলামিন উৎপন্ন হয়। অনুরূপভাবে যদি ইথাইল অ্যামিন নাও, তাহলে ইথাইল অ্যামিনকে ক্লোরোফর্ম ও অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে তীব্র গন্ধযুক্ত ইথাইল আইসোসায়ানাইড বা কার্বিলামিন উৎপন্ন হবে। আবার বলি শোনো, ইথাইল অ্যামিনকে ক্লোরোফর্ম ও অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে তীব্র গন্ধযুক্ত ইথাইল আইসোসায়ানাইড বা কার্বিলামিন উৎপন্ন হবে। আরেকটা উদাহরণ দেখো, উদাহরণ আসবে তো, যে উদাহরণ আসবে সেই উদাহরণের সাপেক্ষে বলতে হবে তোমার অ্যান্সার। পরীক্ষায় কিন্তু উদাহরণ আসবে। এটা ফিনাইল অ্যামিন বা অ্যানিলিন। এই ফিনাইল আর এইটুকু অ্যামিন, ফিনাইল অ্যামিন। এই ফিনাইল অ্যামিন বা অ্যানিলিনকে ক্লোরোফর্ম ও অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে তীব্র গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়ানাইড বা ফিনাইল কার্বিলামিন উৎপন্ন হবে। তাহলে আরেকবার দেখো, ফিনাইল অ্যামিনকে ক্লোরোফর্ম ও অ্যালকোহলীয় কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে তীব্র গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়ানাইড বা কার্বিলামিন উৎপন্ন হবে। আর এটা প্রাইমারি অ্যামিন কেন? অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা অ্যালকাইল বা অ্যারাইল মূলক আসলেই প্রাইমারি অ্যামিন। আমি তোমাদের প্রয়োজনে লিখে দেই, অ্যালকাইল মূলক বলতে বোঝায় মিথাইল মূলক অথবা ইথাইল মূলক অথবা প্রোপাইল মূলক ইত্যাদি যে কোনো অ্যালকাইল মূলক। আর অ্যারাইল মূলক বলতে বোঝায় ফিনাইল মূলক, বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে C6H5, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এইভাবে অ্যারোমেটিক মূলক, বেনজিন বলয় থাকলেই অ্যারোমেটিক। এই অ্যালকাইল অ্যারাইল নিয়ে পরে আরো ডিটেইল আলোচনা করা হবে। আপাতত বুঝে, মোটামুটি বুঝে মুখস্থ করে ফেলতে হবে। এরপর দেখো, উডস ফিডিক বিক্রিয়া, এটা বলেই আমি শেষ করব। উডস ফিডিক বিক্রিয়া, উডস বিক্রিয়া নয় কিন্তু উডস ফিডিক। আর একটা উডস বিক্রিয়া আছে, সেটা কিন্তু এটা না। উডস ফিডিক বিক্রিয়া, উডস ফিডিক বিক্রিয়া, উডস আর ফিডিক মিলে আবিষ্কার করছে, তাই এটাকে বলা হয় উডস ফিডিক বিক্রিয়া। এক্ষেত্রে বারবার পাতনকে সহপাতন বলা হয় বা রিফ্লাক্স বলা হয়, তা তোমাদের মনে আছে কিনা জানি না, এটাকে পড়ানো হয়েছিল ফার্স্ট পেপারে। বারবার পাতনকে সহপাতন বা রিফ্লাক্স বলা হয়। উডস ফিডিক বিক্রিয়া দেখো, উডস ফিডিক বিক্রিয়া দেখো সবাই। শুষ্ক ইথারীয় দ্রবণ, শুষ্ক ইথার মানে পানিবিহীন ইথার, শুষ্ক ইথার
বলতে পারো স্যার শুষ্ক ইথার দ্রবণটা কি? যেমন পানিবিহীন কেরোসিন শুষ্ক কেরোসিন, আর পানিযুক্ত কেরোসিন হলো আর্দ্র কেরোসিন। এইভাবে পানিবিহীন যদি ইথার থাকে তাহলে এটাকে বলা হয় শুষ্ক ইথার। শুষ্ক ইথারীয় দ্রবণে ধাতব সোডিয়াম, ধাতব সোডিয়ামকে অ্যারাইল হ্যালাইড, এটা বেনজিন চক্র হলো অ্যারোমেটিক চক্র। অ্যারাইল হ্যালাইড আর অ্যালকাইল হ্যালাইড এর সাথে যদি রিফ্লাক্স করো, রিফ্লাক্স মানে বারবার পাতন, তাহলে অ্যালকাইল বেনজিন উৎপন্ন হবে। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে সোডিয়াম হ্যালাইড। সমতাকরণ করতে চাইলে একটা টু লেখো। টু লেখো আর এখানে একটা টু লেখো, দেখো সমতা হয়ে আছে। তাহলে আমি আবার দেখাচ্ছি, ভালো করে দেখো, বিক্রিয়ার দিক তাকাও। আমাদের আলোচ্য বিষয় হলো উডসফিডিক বিক্রিয়া। পানিবিহীন ইথারকে বলা হয় শুষ্ক ইথার। এই শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামের সাথে অ্যারাইল হ্যালাইড, অ্যারোমেটিক চক্র হলো বেনজিন চক্র। এই বেনজিন চক্রের সাথে হ্যালোজেন থাকলে এটাকে বলে অ্যারাইল হ্যালাইড। আর অ্যালকাইল হ্যালাইড, এই দুইটাকে বারবার পাতনকে বলা হয় রিফ্লাক্স বা সহপাতন। এই দুইটা, এই মিশ্রণকে রিফ্লাক্স বা সহপাতন করলেই অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়। আর বাই প্রোডাক্ট হিসেবে সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হয়। সমতা করতে চাইলে এটা টু লেখো, এটা একটা টু লেখো। তাহলে দেখো সবাই, শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামের সাথে অ্যারাইল হ্যালাইড এবং অ্যালকাইল হ্যালাইডকে রিফ্লাক্স করলে, অর্থাৎ বারবার পাতন করলে অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে উডসফিডিক বিক্রিয়া বলা হয়। মুখস্থ করো সবাই। শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামের সঙ্গে অ্যারাইল হ্যালাইড আর অ্যালকাইল হ্যালাইডকে রিফ্লাক্স করলে অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়। রিফ্লাক্স হলো বারবার পাতন বা সহপাতন। আরেকবার বলি, শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামের সাথে অ্যারাইল হ্যালাইড আর অ্যালকাইল হ্যালাইডকে রিফ্লাক্স করলে অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকেই আবিষ্কারকের নাম অনুসারে উডসফিডিক বিক্রিয়া বলা হয়। উদাহরণ দেখো, অ্যালকাইল হ্যালাইড হিসাবে যদি মিথাইল আয়োডাইড নাও আর অ্যারাইল হ্যালাইড হিসাবে যদি আয়োডোবেনজিন নাও, তাহলে অ্যালকাইল বেনজিন হিসাবে উৎপন্ন হবে কি? মিথাইল বেনজিন। তাহলে দেখো, শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামকে আয়োডোবেনজিন আর মিথাইল আয়োডাইডের সাথে রিফ্লাক্স করলেই মিথাইল বেনজিন অর্থাৎ অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়। আবার বলছি, শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামকে আয়োডোবেনজিন আর মিথাইল আয়োডাইডের সাথে রিফ্লাক্স করলেই মিথাইল বেনজিন উৎপন্ন হয়, অর্থাৎ অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়। স্যার, হ্যাঁ বলো।
স্যার তাহলে সোডিয়ামের সাথে আহ, বলো প্রশ্ন কি? স্যার তাহলে যে বিক্রিয়া মানে উৎপাদ যে উৎপন্ন হয়েছে সোডিয়াম, তার সাথে আয়োডিন যুক্ত হবে না? আয়োডিন ওটা লিখি নেই, ওটা ওটা বুঝে নিও, আমার লিখতে ভুলে গেছিলাম, তো পরেরটা লিখে দেবো না। দেখো এখন যদি এরূপ নেই, ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড যদি নেই, আর ক্লোরোবেনজিন যদি নেই, তাহলে উৎপন্ন হবে ইথাইল বেনজিন। অ্যালকাইল বেনজিন হিসেবে উৎপন্ন হবে ইথাইল বেনজিন। ও এখানেও আমি ঠিক করে দেবো না, দাঁড়াও, এর আগেটাই বাই প্রোডাক্টটা লিখতে ভুলে গেছিলাম। ওই যে হ্যালোজেন নেবা সেই হ্যালোজেনটা উৎপন্ন হবে, তাহলে এখানে উৎপন্ন হবে ইথাইল বেনজিন অর্থাৎ অ্যালকাইল বেনজিন। আর এই হ্যালোজেন কোনটা? সোডিয়াম, তাহলে সোডিয়াম হ্যালাইড, সোডিয়াম ক্লোরাইড। যেমন এর আগেরটায় সোডিয়াম আয়োডাইড হইতো, আমি আয়োডিনটা লিখি নেই, লিখতে ভুলে গেছিলাম, তা তো বুঝছো তোমরা। তাহলে এখন দেখো, এটাই শেষ, আমার পড়া শেষ। শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামের সাথে ক্লোরোবেনজিন আর ইথাইল ক্লোরাইডকে রিফ্লাক্স করলে ইথাইল বেনজিন অর্থাৎ অ্যালকাইল বেনজিন উৎপন্ন হয়। আরেকবার বলি শেষবারের মতো, শুষ্ক ইথারে দ্রবীভূত ধাতব সোডিয়ামের সাথে ক্লোরোবেনজিন আর ইথাইল ক্লোরাইডকে রিফ্লাক্স করলে ইথাইল বেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে উডসফিডিক বিক্রিয়া বলা হয়। না বুঝলে আবার আগামী ক্লাসে বলবা, এগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবা। তুমি এর জন্য কান্নাকাটিতে পড়বা, এখন তো আজকে তো 4-5টা বিক্রিয়া পড়ালাম, যখন 20-50টা বিক্রিয়া হয়ে যাবে তখন কিন্তু তোমার সব এলোমেলো হয়ে যাবে। সবাই পড়ে মুখস্থ করে ফেলবা, তারপর জানা বুঝবা আমাকে বলবা, এই মুখস্থের বিষয়। আজকের মতো গুড বাই। কেউ কিছু বলবা? সমানুত্তর থেকে কারো কোনো প্রবলেম থাকলে আগামী ক্লাসে বলতে সুযোগ পাবা। কালকে 10টা এক্সট্রা ক্লাস একটু লিখে দাও, লিখে দাও গ্রুপে।